সব জল্পনা কল্পনার অবসান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয় ইতিবাচক, ঢাকা নির্ভর করছে সময় ও আলোচনার ওপর, জানালেন প্রতিমন্ত্রী। ভারতকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম। অনুমোদন নেই প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে শোকজ। এবং গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানা, উৎপাদন নেমে এসেছে তলানিতে। ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা, চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। ভোরের সময় সঙ্গে আছে আমি তাজমিলা খান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতারা জানান, মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উনি আমাদেরকে ডেকে রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা তার উপরই আস্থা রাখলেন। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক দশক ধরে। বর্ষিয়ানী নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের আদ্যপান্ত তুলে ধরছেন আহমেদ সালেহীন। এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার জেগে উঠেছে। সংগ্রাম, লড়াই আর অধিকারের প্রশ্নে অনড় অবস্থান কখনো বিচলিত করেছে, কখনো বন্দি দশা, আবার কখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। তবুও থামেনি পথ চলা, পিছু হটেননি গণতন্ত্র আর জনতার অধিকার আদায়। দীর্ঘ 4 দশকের বেশি সময়ে যে রাজনীতিক দেশের প্রশ্নে নিজেকে আপোষহীনভাবে উজাড় করেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তর জনপদে ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান ফখরুল ইসলাম
শিক্ষকতা ছেড়ে বেছে নেন রাজনীতির বন্ধুর পথ। নিজেকে সঁপে দেন মানুষের ভাগ্য উন্নয়নে। ৮০-র দশকে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অদম্য প্রতিবাদী ফখরুল ৯০-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর মূলধারার রাজনীতি তাকে নিয়ে গেছে গ্রাম ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে। ৫ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সবচেয়ে কঠিন সময় হাল ধরেছিলেন বিএনপির। ২০১১ সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি। ২০১৬ সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব নেন পূর্ণ মহাসচিব হিসেবে। এর মাঝেই ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন আর একতরফা নির্বাচন রাজনীতির কঠিন সমীকরণে দাঁড় করায় বিএনপিকে। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিকভাবে আগলে রেখেছিলেন সর্বজন স্বীকৃত এই রাজনীতিক। নিজেও ১১ বার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার। তবুও জনতার ভালোবাসা ও রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র হয়ে বারবার যিনি ফিরে আসেন নেতৃত্বের পাদপ্রদীপে। দীর্ঘদিন নানা রোগে ভুগতে থাকা বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থা থেকে শেষ বিদায় পর্যন্ত দলীয় আনুগত্য মেনেই কাজ করে গেছেন মির্জা ফখরুল। দেশ ও দলের সংকটময় মুহূর্তে বুক চিতিয়ে সামনে থেকে প্রতিরোধ গড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে। কোনো সময় আছে এই ঘোষণার পরে পরে আপনি পদত্যাগ করুন। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের স্বপ্নে বিভোর এই রাজনীতিবিদ ১৫.৫ বছরের স্বৈরাচার শাসনামলে শত নির্যাতনেও তৃণমূল থেকে সিনিয়র নেতাদের উদ্বুদ্ধ করে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। বার্তাই দিয়েছেন লড়াইয়ের। যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে, আমার ছেলেদেরকে হত্যা করে, সন্তানদেরকে, তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনে কৌশলী পদক্ষেপ আর সাংগঠনিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বজন গৃহীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠন করলে এলজিআরডি মন্ত্রী হন তিনি। আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা তাতে করে দেখেছি যে আপনার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচারী ভূমিকা পালন করে ফ্যাসিবাদও টিকতে পারেনি। রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন বর্ষিয়ান রাজনীতিক। প্রজ্ঞা, অভিজ্ঞতায় ঋদ্ধ এই গুণীজন এবার দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব শিগগিরই বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হয়ে দেশকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ করার নতুন যাত্রায় সামিল হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এমন খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে উদযাপন করেছেন স্থানীয়রা। বিভিন্ন এলাকায় একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন তারা। জেলার কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব পেলে শুধু তার রাজনৈতিক জীবনের নয়, দেশবাসীর জন্য হবে গর্বের বিষয় মনে করেন তারা। আমরা আনন্দে উচ্ছ্বসিত এবং উদ্বেলিত, আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত হয়েছি। স্যার একটি ভালো মানুষ, স্যারের জন্য আমরা অবশ্যই দোয়া করি। আমরা খুবই খুশি, আমরা ঠাকুরগাঁওবাসী আরও গর্বিত। আর আমাদের ঠাকুরগাঁওর উন্নয়নের কথা যদি বলেন, তাহলে আগে যে উন্নয়ন হয়েছে, সাবেক যেটা উন্নয়ন হয়েছে, আরও সামনে আরও বেশি উন্নয়ন হবে। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দেন। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে অলি আহমেদ জয়ী হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণভোটের রায়ে সংশোধন হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমির কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও
12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল ওলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মনে করে 11 দলীয় ঐক্য। ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল ওলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। মনোনয়নপত্র জমাদান শেষে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 16 আগস্ট সকালে যাচাই বাছাইয়ে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন বলেও জানান তিনি। সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার। 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ। ধন্যবাদ আপনাদের। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে মার্কিন বিনিয়োগ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কাশ্যপ। এদিকে বিনিয়োগ ইস্যুতে মার্কিন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। নির্বাচন পরবর্তীতে ইশতেহার অনুযায়ী ধসে পড়া অর্থনীতি পুনর্গঠনে নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করছে বর্তমান সরকার। দেশে বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBCর 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের একটি অংশের সঙ্গে বিনিয়োগ ইস্যুতে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে USBBC প্রেসিডেন্ট জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে অতীতের মতো মার্কিন বেসরকারি বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। In the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034, we believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী ও স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা, শেভরন সহ 25টি মার্কিন প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান মাহাদি আমিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে তা নির্ভর করছে অভ্যন্তরীণ ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর সময় ও দুই দেশের আলোচনার অগ্রগতির ওপর। মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেন, ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে সুযোগ তৈরি হয়েছে, ভারতের উচিত তা কাজে লাগানো। গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর পরদিনই তিনি দিল্লিতে বৈঠক করেন নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঢাকা দিল্লির কূটনৈতিক তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় আসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সামনে এখন অভ্যন্তরীণ, সাংবিধানিক ও রাষ্ট্রীয় নানা ব্যস্ততা রয়েছে। ভারতে ব্রিক্স সম্মেলনের 1 মাসেরও বেশি সময় হাতে থাকায় সেখানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার
পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও বলছে সরকার। শামা ওবায়দ বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, আর এই সুযোগকে কূটনৈতিক বাস্তবতায় রূপ দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নেয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও দলের একক সমর্থিত প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজশাহী বিভাগের বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিটি ইউনিটকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে গণমাধ্যমে তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও জানান, সংকট নিরসনে 40,000 কোটি টাকা বেশি দিয়ে জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশকে আমাদেরকে দিতে হবে, আমরা কি পেলাম না পেলাম বিষয় না, কিন্তু আমাদের প্রত্যেকের ত্যাগ, যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অনেক নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করেছে, এখন দেশকে গঠন এবং পুনর্গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন হলে জেলা সেখানে মনিটরিং করবে, সেখানে যাতে একজন করে ক্যান্ডিডেট থাকে এবং সেই ক্যান্ডিডেটকে সবাই সমর্থন করতে হবে, সবাইকে তার জন্য কাজ করতে হবে। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে এই প্রতিষ্ঠান অনুমোদন পেল সেই প্রশ্ন তুলছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে শোকজ। নূরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপথে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা বেশি সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72% মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের আইনের আওতায় আনতেই হবে। শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র 1 জন শিক্ষা অফিসার থাকে, তার সাথে 1 জন বা 2 জন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা।
ঘড়ির কাঁটায় ৯টা বাজার আগেই স্কুলে হাজির শিক্ষক শিক্ষার্থী। হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিদিনই বাধ্যতামূলকভাবে ছবি তুলে পাঠাতে হয় হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে, যা সরাসরি নিয়ন্ত্রণ করছে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। যথাসময়ে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে অধিদপ্তর। মাদারীপুর থেকে শুরু হওয়া হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চালু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে। অন্তর্ভুক্ত করা হয়েছে মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচিতেও। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। সকাল ৯টার আগেই দল বেঁধে বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা, একই সঙ্গে কর্মস্থলে ছুটে আসছেন শিক্ষকরাও। এসেই হাজিরা খাতায় স্বাক্ষর দিচ্ছেন তারা। পরে শুরু হয় শ্রেণীতে পাঠদান। এই দৃশ্য মাদারীপুর শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। একই চিত্র সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের নাসিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। বিদ্যালয়ে আসার পর খাতায় স্বাক্ষর দিয়ে পাঠানো হয় হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে। কে কখন আসছে নির্ধারিত সময় উল্লেখ থাকছে এই হাজিরা খাতায়। পরে তা মনিটরিং করছেন শিক্ষা কর্মকর্তারা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকরা। অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা আগেই স্যার ম্যাডামরা সবাই উপস্থিত থাকে। আগে স্কুলে আসলে তালা থাকতো, বাচ্চারা বৃষ্টিতে অনেক সময় ভেজতো, এখন আর ওইটা হয় না। এখন ম্যাডামরা ঠিক টাইমে আসে। হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু হওয়ার পরে আমাদের স্কুল আগের চেয়ে ভালোভাবে চলতেছে। 80% ছিল, এখন সেখানে 92-98% ইনশাল্লাহ হয়ে গেছে। প্রধান শিক্ষকরা বলছেন হোয়াটসঅ্যাপ মনিটর গ্রুপ চালু হওয়ায় যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষকের দায়িত্ব বাড়ছে শিক্ষার গুণগত মানও। মাদারীপুরে 100% নিশ্চিত হয়েছে যে শিক্ষকরা 9টার পূর্বে স্কুলে আসেন। কেউ যদি ব্যক্তিগতভাবে আপনার ব্যর্থ হয় ওই যথাসময় আসার, তবে তার দায় দায়িত্ব তার। এই পদ্ধতিতে 9টার আগেই শিক্ষকদের হাজিরা প্রায় 100% নিশ্চিত করতে পেরেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর শিক্ষার্থীদের উপস্থিতি গড়ে 92% হয়েছে। নজরে এলে সারা দেশেই এই পদ্ধতি চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টিতে খুশি উদ্যোক্তারা। আমাদের শিক্ষকদের বর্তমানে উপস্থিতি 99% উন্নীত হয়েছে, আমাদের ছাত্র উপস্থিতি 92% উন্নীত হয়েছে এবং সকাল 9টায় একযোগে জেলার 720টি স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। মাদারীপুর জেলায় 720টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 3962 জন আর 1,02,665 জন শিক্ষার্থী রয়েছে। ঘড়ির কাঁটায় নীরব বিপ্লব, এই স্লোগানে চালু হওয়া হোয়াটসঅ্যাপ মনিটর গ্রুপে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অর্ধশত শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বিভাগীয় মামলা করা হয়েছে 2 জনের বিরুদ্ধে। এটি 100% চালুর লক্ষ্যে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছে জেলা শিক্ষা অফিস। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার 180 দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য ভাতার সঙ্গে চালু করা হয়েছে ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। বিগত 6 মাসে ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রী সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা। পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে।
খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন কুড়ি স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। সাব গেমস কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা যাতে এই খেলোয়াড়দেরকে যাতে আগামী 5 বছর 7 বছর পরে কিংবা 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায় খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়া ভাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের খেলার ক্রীড়া ভাতা আওতায় এনেছে, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। আমি চাই নতুন কুড়িটা হোক, এর মাধ্যমে আরও অনেক অনেক প্লেয়ার উঠে আসুক। 12 থেকে 14 বছর বয়সীদের কোনো গেম নাই, তাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে সরকার এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের 53 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। ওই বাসা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের মোট 53 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। সত্তর 80 জন লোক সমবেত হয়েছিল, যেখান থেকে আমরা 53 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং কিছু লোক তারা পালিয়ে গেছে। আমরা একজন মহিলাকে পেয়েছি, যুব লীগের নেত্রী, মহিলা লীগের নেত্রী, যুব মহিলা লীগের নেত্রী। বেসিক্যালি তার বাসাতে একটা প্রোগ্রামের নাম করে তারা এখানে সমবেত হয় গোপন কর্মকাণ্ড করার যে নাশকতা তৈরির যে পরিকল্পনাগুলো করছিল। এই বিষয়ে আমরা পরবর্তী যে কার্যক্রমগুলো মামলার রুজু করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গ্রাম থেকে শহর, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিনরাতে সমান তালে চলে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় কারখানাও কমেছে উৎপাদন। সংকটময় পরিস্থিতি সামাল দিতে নির্দেশনা মেনে রাত 8টার মধ্যে বন্ধ হয় বেশিরভাগ দোকানপাট। তবে বিভিন্ন মহলার চিত্র ভিন্ন। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিক। জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। দেশের বিভিন্ন জেলা ও গ্রামেগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিন ও রাতে সমানতালে লোডশেডিং। মাঝে মধ্যে এসে ঘন্টা না পেরোতেই আবারও চলে যায় বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকে চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 20 ঘন্টার ভেতরে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিটে আসে, দেখা যাচ্ছে চলে গেল, আর দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। বিদ্যুৎ না থাকায় কারখানায়ও কমেছে উৎপাদন। এই অবস্থায় অলস সময় কাটছে শ্রমিকদের। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না। আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে। রাত্রে একটু ঘুমাতে পারছি না, লেখাপড়া হচ্ছে না ছেলেপিলির। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানী ঢাকাতেও বেড়েছে লোডশেডিং। বিশেষ করে বুধবার রাতভর বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন বিভিন্ন এলাকার বাসিন্দা। তীব্র গরমের মধ্যেই রাজধানী
রাজধানীর মিরপুর, উত্তরা, আজিমপুর, মোহাম্মদপুর সহ বেশিরভাগ এলাকায় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েন সব বয়সী মানুষ। বাচ্চাদের তো পড়াশোনার সমস্যা, কারেন্ট না থাকলে। এই কারেন্ট না থাকার জন্য পানির সমস্যা হচ্ছে। দেখা গেছে আমরা ঠিকমতো কাজকর্ম করতে পারতেছি না, ঘন্টা ঘন্টা কারেন্ট চলে যায়। এই গ্যাস, কারেন্ট এগুলো নিয়ে যে কি একটা ভোগান্তিতে আছি। সংকটময় পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নির্দেশনা মেনে প্রথম দিন বন্ধ করা হয় রাজধানীর অধিকাংশ দোকান। তবে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা চাকরি করে, যারা সার্ভিস করে, তারা সকলেই সন্ধ্যার পরে আসে। এই 2 থেকে 3 ঘন্টার যে শর্ট টাইম, না তারা নিজেরা কিনতে পারে না বিজনেস করতে পারে দোকানদার। পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানা। জ্বালানির অভাবে উৎপাদন নেমে এসেছে তলানিতে। বন্ধ হয়ে গেছে জেলার অনেক কারখানা। ক্ষতির মুখে উদ্যোক্তারা। চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের অব্যাহত সংকট চলতে থাকলে এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশের যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে দীর্ঘদিন চলমান গ্যাস সংকটের কারণে জেলার টেক্সটাইল, ডাইং, স্প্রিং মিল সহ গ্যাস নির্ভর পোশাক শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মেশিন বন্ধ, তাই আগের মতো নেই শ্রমিকদের স্বাভাবিক কর্মচাঞ্চল্য। জেলার বিভিন্ন শিল্প কারখানায় এখন এমন অবস্থা। কারখানার মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বাধ্য হয়ে সাময়িকভাবে জেলার প্রায় 300 কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। এতে মোটা অঙ্কের লোকসানে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। প্রভাব পড়েছে সাধারণ শ্রমিকদের আয়ের উপরও। মাঝে মাঝে ঘন্টা আসে, আসলে তোমাকে চালু করতে করতে আবার জায়গা। গ্যাসের কারণে একবার বন্ধ বললেই চলে। 12 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা চলতেছে। যাতায়াত যে ভাড়া করে নিয়ে আসি, এই ভাড়াটা আমরা উঠাতে পারি না। তা আমরা কি করে চলবো? কারণ আমাদের তো ফ্যামিলি আছে। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচব। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI গ্যাসের চাপ থাকা প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI, যা দিয়ে কারখানার মেশিন চালানো সম্ভব নয়। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে জাতীয় অর্থনীতি ও রফতানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। 5-7 যদি পাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। লক্ষ লক্ষ শ্রমিক বাইরে সব অকেজু হয়ে যাচ্ছে, তারা তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। কারণ এই 1 কোটি শ্রমিক যারা রয়েছে তাদেরকে তাদের অন্যের ব্যবস্থা কিভাবে হবে, এই বিষয়টি বিবেচনায় রেখে এক ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের যারা শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে সবাইকে জানানো দরকার। তিতাস বলছে, চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSI প্রেসার মেনটেন করতেছি, এত কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি CNG পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। রংপুরে রিকশার গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গ্যারেজের ভেতর একটি লকারও ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর আনসারির মোড় এলাকার এই গ্যারেজ থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তালা ভেঙে ভিতরে ঢুকতেই পাওয়া যায় গ্যারেজ মালিক আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ। স্বজনদের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আব্দুর রহমানকে। হত্যার পর বিষয়টি আড়াল করতেই গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দেখি তালা মারা কিন্তু ওই ইয়া দিয়া ব্লাড দেখা যাইতেছে,
ওই যে আপনার সাইডগুলো দিয়ে ফোটা ফোটা দেখা যাচ্ছে, পরে আস্তে আস্তে মনে হয় লোক টোক আসে ওটা তারপর ভাঙলো। ফালা রাখছে ওইখানে মারধর করিয়া, তো কে যে করছে এই কাহিনীটা আপনাদের কাছে একটা নজর, এটা যেন একটা কঠোর শাস্তি পাওয়া হয়, তাই সে যেন কঠোরতম শাস্তি পায়। আজকে যে সকালে আসি দেখি সব কিছু ভাঙ্গি চুরি সব নিয়ে গেছে, টাকা পাইছে, সোনা গানা ছিল উলেন সব নিয়ে গেছে। দাবি হচ্ছে আমাদের খুনিদের বের করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। পুলিশ বলছে হত্যার কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সিআইডি ক্রাইম সিন টিম আসছে, আমরা সবাই তদন্ত করার চেষ্টা করতেছি, আশেপাশে সিসি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করতেছি, কারা কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা উদ্ঘাটিত করবো ইনশাল্লাহ। 2 বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নিজের গ্যারেজেই থাকতেন ষাটোর্ধ্ব আব্দুর রহমান। তার 4 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডারের ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের পাশের একটি ঝোপ থেকে অভিযুক্তের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামতটি উদ্ধার করা হয়। বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালি 111 নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। হত্যাকাণ্ডের পর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। ওই দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি বাসা থেকে বাবুল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পরে বাবুলের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাসার পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। আসামি বলছে যে আমি একটা ব্যাগে করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ব্যাগ সহ আমি ফিকে দিয়ে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে ওখানে ব্যাগটা ছিল পাশে, তার পাশে ইটা ছিল, চাকুটা পড়েছিল। লেবার নিয়ে এসে আমরা পুলিশ সহ এলাকার মানুষ উপস্থিতিতে আমরা সেখানে খোঁজাখুঁজি করে হত্যা যে ছুরিটি দিয়ে সংগঠিত করা হয়েছে সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ বলছে ওই বাসার গৃহ পরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে বাবুল। তাকে বাঁচাতে এগিয়ে এলে কুপিয়ে হত্যা করা হয় বাসার মালিক মোহাম্মদ আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে। পরে বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল। এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মুরব্বী তো আর নাই, আত্মাটা শান্তি পাবে, আমরা চাই বিচারটা সুস্থভাবে হোক। এই ঘটনা যেন আর বিতালির ভিতরে আর ঘটনা না ঘটে। এটার পিছনে কি কারণ, কে আছে বা কারা আছেন, এটা একটু তদন্ত করে বের করা হোক। এরকম ঘটনা যাতে আর কারণ করে না ঘটে, দ্রুত বিচারের আওতায় তার শাস্তি চাই। উদ্ধার করা ছুরিসহ অন্যান্য আলামত পরীক্ষা করছে পুলিশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সড়ক মহাসড়কে বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে 8 জেলায় 15 জন নিহত হয়েছেন। কক্সবাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। এদিকে নেত্রকোনায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া মাগুরা, রাজবাড়ী, নওগাঁ ও গোপালগঞ্জ সহ 6 জেলায় নিহত হয়েছেন 7 জন। সড়ক মহাসড়ক যেন চলন্ত মরণফাঁদ, প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। আজও 12 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল নম্বরবিহীন একটি লেগুনা। খুঁটাখালী নয়াপাড়া এলাকার বাইতুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পুরো লেগুনা। আহত 9 জনকে উদ্ধার করে দ্রুত পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়। আমরা 3 জন মৃত ব্যক্তি পেয়েছি, তাদেরকে আমরা মর্গে হস্তান্তর করা হয়েছে। তারপরে একজন রোগী, ওনাকে আমরা ভর্তি দেওয়া হয়েছে আমাদের সার্জারি ওয়ার্ডে। বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাচ্ছিল একটি সারবাহী ট্রাক। পূর্বধলা উপজেলার নারিন্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ছাগলবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 2 জন নিহত হন। আহত 3 জনকে হাসপাতাল নেয়ার পথে আরও 2 জন মারা যান। আমি লাশ পাইছি আর কি নিচে অনেকে পড়ে রয়েছে, পরে 4 জনটা সিএনজি তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই আমরা 2 জন আপনার মারা গেছে, একজন পুরুষ একজন মহিলা। 3 জন লোক নিয়ে ময়মনসিংহ হসপিটাল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিবন্ধী লোক মারা যাওয়ায় পরে জানতে পারে ওই গাড়ির 2 জনে মারা যায়। ওরা এখানে ফেরত আসছে, একজন লোক আহত আছে, তাদের আমরা উদ্ধার করে আমাদের এমুলেন্সযোগে হাসপাতাল প্রেরণ করছি। এছাড়া মাগুরা, রাজবাড়ী, নওগাঁ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 1 জন করে নিহত হয়েছেন। তারিফ রহমান, সময় সংবাদ।
বুলেট নয়, সাধারণ ট্রেনেই মাত্র 1.5 ঘন্টায় চট্টগ্রাম থেকে পৌঁছানো যাবে পর্যটন নগরী কক্সবাজারে। 20 থেকে 30 কিলোমিটার গতিতে চলা ট্রেনকে 120 কিলোমিটার গতিতে তুলে যাত্রাপথের দূরত্ব 2 ঘন্টায় কমিয়ে আনার প্রকল্প নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এরই অংশ হিসেবে শুরু হতে যাচ্ছে 16 শহর স্টেশন থেকে দোহাজারী পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন স্থাপনের কাজ। সখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী, মাতামুহুরী, সাঙ্গু এবং বাকখালী নদী অতিক্রম করে ছুটে চলছে কক্সবাজার মুখী ট্রেন। এরপরে রয়েছে চুনতি রেঞ্জের গহীন বন এবং ছোট বড় নানা পাহাড়ি এলাকা। তবে পুরাতন আমলের আঁকাবাঁকা ও জরাজীর্ণ রেল লাইনে কেড়ে নিচ্ছে ট্রেনের প্রকৃত গতি। চট্টগ্রাম নগরীর 16 শহর স্টেশন থেকে চন্দনেশ্বর কাঞ্চননগর পর্যন্ত রেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত রয়েছে ঘন্টায় 60 কিলোমিটার। তার বিপরীতে ট্রেন চলছে মাত্র 20 থেকে 30 কিলোমিটার গতিতে। একইভাবে কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত গতিসীমা নির্ধারিত 60 কিলোমিটার, কিন্তু রেল চলতে বাধ্য হচ্ছে 40 কিলোমিটার গতিতে। আর এতে যেমন সময় অপচয় হচ্ছে, তেমনি অপচয় হচ্ছে কর্মঘণ্টা। অথচ 151 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের দোহাজারী থেকে কক্সবাজারের আইকনিক স্টেশনের 100 কিলোমিটার পথ অতিক্রমের ট্রেনের গতি উঠছে অনুমোদিত 80 কিলোমিটারে। এমনকি পাহাড়তলী স্টেশন হয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে মূল লাইন ঝাউতলায় আনতে বাড়তি সময় লাগছে অন্তত 45 মিনিট। যাত্রাপথে 3.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কমিয়ে মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত এখানে কোথাও 10 কিলোমিটার, কোথাও 30 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার স্পিড আছে। আমরা ডিজাইন করতেছি 120 কিলোমিটার স্পিডে। গতি বাড়িয়ে সময় কমিয়ে আনতে 16 শহর দোহাজারের ডুয়েল গেজ প্রকল্পের আওতায় অন্তত 30 কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে একেবারে নতুন ট্র্যাক। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরেই এ প্রকল্পের কাজ শুরু করার আশা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। এই সেকশনে যে স্পিড আছে, যদি এই প্রজেক্টটা বাস্তবায়িত হয় তাহলে আমরা এই সেকশনের স্পিড ট্রেনের গতি বাড়াতে সক্ষম হব। সবশেষ গত মাসে 3 দিনের টানা বর্ষণে রেল লাইনে পানি জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার রুটের রেল চলাচল। কয়েক বছর আগে পাহাড়ি ঢলে সাপের মতো পুরো এঁকে বেঁকে গিয়েছিল রেল লাইনের একটি অংশ। এই অবস্থায় ডুয়েল গেজ লাইন স্থাপনের ক্ষেত্রে ভূপ্রকৃতিগত আচরণ এবং প্রাকৃতিক বিপর্যয় বিবেচনা রাখার আহ্বান প্রকৌশলী নেতার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সেখানে লাইনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে পানি উঠে গিয়েছিল। যথাযথ সাইট সার্ভে এবং আনুষঙ্গিক ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলো যাতে সুষ্ঠুভাবে ক্যালকুলেশন ভিত্তিক করা হয়, যাতে এই দুর্ঘটনার মুখে আর পড়তে না হয়। আগামী 2028 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হলে পূর্ণ গতিতে চলবে এই রুটের সবগুলো যাত্রীবাহী ট্রেন। কারণ মিটার গেজের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 100 কিলোমিটার হলো, ব্রড গেজ লাইনে তা 120 কিলোমিটার অনুমোদিত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরের মোস্তফাপুরের 8টি গ্রামের 20,000 মানুষের যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা, 3.5 কিলোমিটারের পুরোটাই কাদা। বর্ষা মৌসুমে বন্ধ যান চলাচল। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে বিড়ম্বনায় এলাকাবাসী। সড়ক পাকা না থাকায় পিছিয়ে যায় বিয়ে সহ সামাজিক কর্মকাণ্ড। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস এলজিইডির। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। হঠাৎ বুকে ব্যথা হওয়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধা সাফি বেগমকে হাসপাতালে নিতে বিড়ম্বনায় স্বজনরা। প্রচণ্ড কাদাময় রাস্তায় ভ্যান ঠেলে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের এমন চিত্র মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের। উত্তর বড়বাড্ডা থেকে দক্ষিণ বড়বাড্ডা এই সড়কের 3.5 কিলোমিটার পুরোটাই কাঁচা রাস্তা। বৃষ্টি এলেই বদলে যায় সড়কের চিত্র। পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বন্ধ যান চলাচল। যাতায়াতে দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী। ধাক্কায় ধুক্কায় ভ্যান লইয়া কাদা ভিতর যাইতে পারতাছি না। আমাদের রোগী লিয়া মাদারীপুর যাইতে আমাদের এই রোড দিয়ে বহুত কষ্ট হয়।
আমাদের এই যে বৃষ্টির সময় মানে কাদা থাকে অনেক, এই সময় আমাদের আসতে অনেক সমস্যা হয়। রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারতাছি না, একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যেতে পারতাছি না। এই কাঁচা রাস্তা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন অন্তত 5 থেকে 7,000 মানুষ যাতায়াত করেন। ভোগান্তিতে বড় খালপার, জয়াইর, হাদুল্লাপুর সহ 8টি গ্রামের 20,000 মানুষ। কাঁচা রাস্তা হওয়ায় পিছিয়ে যায় বিবাহ সহ সামাজিক কর্মকাণ্ড। এমন পরিস্থিতিতে মানববন্ধনে এলাকাবাসী জানান দুর্ভোগের কথা। যাতায়াত করতে পারে না ঠিক মতো, ভ্যানে যাতায়াত করলে গাড়িরা যায়, মোটর নষ্ট হয়ে যায়, অটো মানে উল্টে যায়। আমাদের মেয়ে আছে একটা, সে না পারি না বিয়ে দিতে। আমাদের এলাকার লোকজন অসুস্থ হলে ডাক্তার কাছে নেওয়া যায় না। কৃষি কাজের ধান পাট নেওয়ার জন্য আমাদের অনেক কষ্ট হয়। এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে যে এই রাস্তাটা যেন অতি দ্রুত আমাদের সংস্কারে কাজ করে। অবশ্য শিগগিরই কাঁচা রাস্তাটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলার আশ্বাস এলজিইডির। খালপার কাঁচা রাস্তাটি আমরা দ্রুতই পাকা করব, সেটা হলো আমাদের একটা ডিপিপি প্রস্তুতের কাজ চলছে, টেন্ডারকরণ, বাস্তবায়নকরণ, সকল কাজ বাস্তবায়ন করতে পারবো আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে। বিকল্প সড়ক না থাকায় কৃষি পণ্য যাতায়াতেও কষ্টের শেষ নেই চাষিদের, হচ্ছে সময়ের অপচয়ও। মোস্তফাপুর 3 নম্বর ওয়ার্ডের এই সড়কটির পুরোটাই কাঁচা রাস্তা। শুষ্ক মৌসুমে হাঁটাচলা করা গেলেও বর্ষা মৌসুমে বাড়ে দুর্ভোগ কয়েক গুণ। পাকা সড়ক সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিকে জানানো হলেও দেখেনি আলোর মুখ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দিন দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে কিশোরগঞ্জের হাওর। জীববৈচিত্র্যে ভরপুর স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির টানে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের জন্য এখনও গড়ে ওঠেনি তেমন সুযোগ সুবিধা। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে ডাকাতি ও নৌ দুর্ঘটনা। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে নৌকায় করে গান বাজিয়ে নাচে গানে মত্ত একদল কিশোর। নয়নাভিরাম সৌন্দর্য যেন ডাকে ভ্রমণ পিপাসুদের। বর্ষা মৌসুমে দিগন্ত বিস্তৃত হাওর জুড়ে সাগরের মতো ঢেউ, জীববৈচিত্র্যে ভরপুর প্রাণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিশোরগঞ্জের নিকলির মোহরকোনা, কুরসা, ছাতিরচরের করজবন, মিঠামইনের অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে পর্যটকদের ব্যাপক আনাগোনা। নৌকা, তারপর অনেক মানুষ দেখলাম স্পিড বোটে ভ্রমণ করতেছে। সবকিছু মিলে আমার অনুভূতি অনেক ভালো। প্রাকৃতিক আমার খুবই প্রিয়, তো বলতে গেলে এইটাই, মানে আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো। নৌকা দিয়ে ঘুরলাম, সবার সাথে এনজয় করলাম, দেখলাম, অনেক ভালো লাগছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে, সবাই আসছে, এসে দেখে অনেক ভালো লাগতেছে। তবে পর্যটকদের জন্য নেই খাবার, পানি ও স্যানিটেশন ব্যবস্থা। মাঝে মধ্যেই ডাকাতের কবলে পড়ে সবকিছু হারাচ্ছেন তারা। প্রশাসনের নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে বাড়ছে নৌকাডুবি সহ নানা দুর্ঘটনা। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। নৌযানগুলোতে যেন লাইফ জ্যাকেট থাকে এবং আমাদের এখানে বিন থাকে, যেন যারা আসলে অনেকে আছে যারা সাঁতার জানে না কিন্তু তারপরে ওই নৌ ভ্রমণে আসে, তাদের যাত্রাটাকে নির্ভীক করার জন্য আমরা এই ক্ষেত্রে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে বলেছি। এবং আমার হাওরে যে কয়েকটা নৌ ডাকাতি হয়েছে সেগুলো পর্যায়ক্রমভাবে এখানে মামলা করা হয়েছে এবং এগুলোতে আমাদের বেশ কয়েকজন ডাকাতকে ধরা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে জেলার হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে, আর এতে নৌকার মাঝি সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কয়েক হাজার মানুষের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। শরৎপুরের জাজিরায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় আবারও শুরু হয়েছে ভাঙন। প্রবল স্রোতে বিলীন সড়ক সহ প্রায় 100 মিটার এলাকা, ঝুঁকিতে 4 গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও মিলন খানের ছবি নিয়ে রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডানতীর রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় 2 কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় 10.67 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 39টি অংশের মধ্যে 2টি অংশের কাজ শেষ হলেও বাকি 37টি অংশের কাজ চলমান, আর সেসব এলাকায় ফের দেখা দিয়েছে ভাঙন।
সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। জনপদ রক্ষায় স্থায়ী সমাধান চান তারা। কাজের মধ্যে প্রচুর ভাঙতেছে, আমরা এখন আতঙ্কিত। ভাঙছে প্রায় মাইলখানি জায়গা, এই মাইলখানির মধ্যে প্রায় 200-র উপরে বাড়ি ঘর ছিল। বস্তা লাগবে যেন 20টা, এনে 3টা বস্তা লাই, এই বস্তা লাই গাঙ্গে ফেরবো নি, ওই ভাগ করে ওই ভাগাতেন ভেঙে জায়গা। 3-4 বার বাড়ি ভাঙছি। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলি আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। যে জায়গাগুলি খুব বেশি ঝুঁকিপূর্ণ আমাদের মনে হচ্ছে না, আমরা মনিটরিং করতেছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। খাস জায়গা যেগুলো থাকে, বেশিরভাগ রিমোট জায়গায় থাকে, দেওয়ার মতো জায়গাগুলো, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না। এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব। প্রায় 1202 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। তাজমিলা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি। দেখছেন ভোরের সময়। প্রতিষ্ঠার দীর্ঘ যুগ পার হলেও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় গড়ে ওঠেনি কোনো স্থায়ী বর্জ্য ভাগার বা ডাম্পিং সেন্টার। নেই কোনো ডাস্টবিন। পৌর সদরের বাসাবাড়ি ও বাজারের বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে কুমার নদের কয়েকটি স্থানে। এতে তীব্র দুর্গন্ধ, পানিবাহিত রোগের ঝুঁকিতে বাসিন্দারা। জয়ন্ত শিয়ালের রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। পুরো পৌরসভা জুড়ে কোথাও নেই ডাস্টবিন। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত নির্মাণ হয়নি কোনো ডাম্পিং স্টেশন। এমন বেহাল অবস্থা গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার। পদ্মা নদীর শাখা কুমার নদেই ফেলা হচ্ছে গবাদি পশু জবাইয়ের বর্জ্য, পচা ফলমূল, বাজার ও বাসাবাড়ির যাবতীয় ময়লাসহ সব ধরনের বর্জ্য। এতে ভরাট হচ্ছে নদ, পানি নষ্ট হয়ে ছড়াচ্ছে জীবাণু আর দুর্গন্ধ। সামান্য বৃষ্টি বা বাতাসে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, বিভিন্ন সড়কের দুরবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ নাগরিক সেবা না পাওয়ার ক্ষোভ বাসিন্দাদের মাঝে। এই পানিতে তো আমরা গোসল করি, খাওয়া তো খাই, আমরা কিন্তু রান্না করি এই পানি দিয়ে। অসুখ বিসুখ হইতেছে, এই হসপিটালে ভর্তিও আছে অনেক রোগী, তো এই বিষয়ে অনেক পদক্ষেপ নিতেছে না। বন্ধের বেলায় আমরা যাইতে পারি না, এইটা এখানে যাতে না ফেলায় এটাই আমরা চাই। পৌরসভার আমরা কোনো সেবাই পাচ্ছি না। ময়লা এই নদীতে ফেলে নদীটা ভরাট করে ফেলাই। পৌরসভালারাও নদীর ভিতরে ফেলায়, আমরাও নদীর ভিতরে ফেলাই। তবে দ্রুত খাসজমি অধিগ্রহণ করে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। খাসজমি দেখেছি এবং ওখানেই আপাতত যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলা হচ্ছে। তো এখনো সেটা বরাদ্দ আমরা সেভাবে পাইনি, হয়তো আনুষ্ঠানিকভাবে পেলে আমরা চারদিকে ঘেরাও করে তারপরে সেখানে আমরা পুরোদস্তুর বর্জ্য ব্যবস্থার কাজ করতে পারবো। আর এই টিভি প্রকল্পের মাধ্যমে ড্রেনগুলোকে নতুনভাবে তৈরি করে আউটলেটে পাঠিয়ে দেওয়া। 17.4 বর্গ কিলোমিটারের পৌরসভাটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়, যা খ শ্রেণীতে উন্নীত হয় 2017 সালে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। পরিবেশ দূষণ এড়াতে শিল্প প্রতিষ্ঠানের মালিক সহ সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার নদী দূষণ রোধে মতবিনিময় সভায় তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব করলে সহযোগিতা করা হবে। বুড়িগঙ্গা ও তুরাগ সহ ঢাকার চারপাশে অবস্থিত নদীর দূষণ নিয়ন্ত্রণে রাজধানীর আগারগাঁওয়ে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। শিল্প মালিক সংগঠনের নেতারা বলেন, নদী দূষণ রোধে শুধু ব্যবসায়ীদের দোষ না দিয়ে পরিবেশ অধিদপ্তরকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পানি আমার ঠিক আছে, অথচ আমি রিনিউয়াল পাই না। এই ধরনের অনেক ভুক্তভোগী আমাদের কাছে আছে। পানি এনে আপনাদের পরিবেশ অধিদপ্তরের ল্যাবে আপনারা টেস্ট করলেন, আমাদের ল্যাবে যখন টেস্ট করি সব ঠিক পাচ্ছি,
কিন্তু পরিবেশ অধিদপ্তরের ল্যাবের টেস্ট রেজাল্ট ঠিক না, সেটা আমরা সবাই বুঝি কেন পরিবেশ অধিদপ্তরের টেস্ট রেজাল্ট ঠিক থাকে। পরিবেশ প্রতিমন্ত্রী জানান, নদী দূষণ রোধে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। নদী দূষণের উৎসগুলো আগে বন্ধ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বুড়িগঙ্গা নদীকে টেমস নদীর আদলে তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নিজে এটা সমন্বয় করছে, মানে ওনার স্বপ্ন এটা যে বুড়িগঙ্গাকে উনি টেমস নদীর মতো দেখতে চান। ন্যাশনাল রেভিনিউতে বিজেপি সবাই একটা বড় কন্ট্রিবিউট করছেন, তো যারা সঠিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই শিল্পকে আরো প্রসারিত হওয়ার সুযোগ করে দিতে হবে পরিবেশ বান্ধবভাবে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে বর্জ্য জল শোধন কেন্দ্র ইটিপি স্থাপনে জোর দেন পরিবেশ মন্ত্রী। প্রত্যেকটা ইটিপি যেন চালু থাকে যখন আপনার ফ্যাক্টরি চালু থাকে, আর যাদের ইটিপি নাই যদি আপনারা বলেন ইটিপি স্থাপন করার জন্য ভালো হয়, আর আমরা তো ইন্সপেকশন শুরু করব। সবাই সচেতন হলে শব্দ ও বায়ু দূষণ সহ সব ধরনের দূষণ থেকে পরিবেশকে বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেন মন্ত্রী। ভালো পরিবেশ সৃষ্টি করা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সরকারের সমালোচনা সবাই করতে পারে, সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় তিনি এই কথা জানান। সরকারের বিরুদ্ধে মানুষ বলতে পারে, অবশ্যই এটা সবার বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা। কেউ যদি কোনো বক্তব্য প্রদান করেন যেটা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী, বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, অবশ্যই সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দেখা হবে। তবে সরকারের বিরুদ্ধে বলার অধিকার সকলেরই আছে, থাকবে, অব্যাহত আছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইট সংখ্যা 33টি বৃদ্ধি করে 84টি করা হবে। বৃহস্পতিবার দু দেশের মধ্যে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নতুন সমঝোতার আওতায় সপ্তাহে 21টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি পঞ্চম স্বাধীন ট্রাফিক অধিকার, কোড শেয়ারিং, কো টার্মিনালাইজেশন এবং উড়োজাহাজ লিজিংয়ের সুযোগ থাকছে। অর্থাৎ বাংলাদেশ ও সৌদি আরবের মনোনীত এয়ারলাইনগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চ 84টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতে পারবে। 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে সংশ্লিষ্ট 5 ব্যাংকের কার্যক্রম। সর্বশেষ গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসক সরিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকটি ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে। বহুল আলোচিত 5 ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ফিরছে নতুন গতিতে। সবশেষ চেয়ারম্যান ও এমডি নিয়োগের পর 5 ব্যাংকের প্রশাসকদেরও বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় এক্সিম ব্যাংক দিয়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে একীভূত 5 ব্যাংকেরই পূর্ণ নিয়ন্ত্রণ এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন, প্রশাসক নিয়োগের পর ইতিবাচক ধারায় ফিরেছে ব্যাংকগুলো। এই ব্যাংকটির মালিক এখন স্বয়ং রাষ্ট্রযন্ত্রের কাছে জনগণের আমানত সুরক্ষিত থাকবে, এটুক আত্মবিশ্বাস যাতে জনগণের মাঝে থাকে। বর্তমানে আমানতকারীরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। ব্যাংকের পরিস্থিতি আরও উন্নতি হলে ধাপে ধাপে এই সীমা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আস্থা ফেরাতে চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও পারিবারিক জরুরি প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্য যদি কেউ গুরুতর অসুস্থ হয়, কেউ যদি বিদেশে পড়ালেখার জন্য যেতে হয়, এই যে বিশেষ প্রয়োজনে যে আর্থিক সাহায্য দরকার সেটাও আমরা অবারিত করে দিলাম। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। তবে সবচেয়ে বড় বাজেটের এই ব্যাংকের পর আর কোনো দুর্বল ব্যাংক অধিগ্রহণ নেবে না সরকার, এই বিষয়েও নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন। মামলা সূত্রে জানা যায় 2013 সালের 2 এপ্রিল সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আসামিদের ছোড়া গুলিতে নিহত হন সেতারা বেগম ও খলিল। ঘটনার পর আব্দুস শহীদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে 14 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশ জানায়, জেলাব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। আলাদা স্থান থেকে 14 জনকে আটক করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালতে পাঠানো হয় তাদের। আদালত মাদক সেবনের অপরাধে 8 জনকে 6 মাসের ও 6 জনকে 4 মাস করে কারাদণ্ড দেন। কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন হয়েছে। ভালো বাজার দর পাওয়ায় খুশি চাষিরা। তবে এবছর পানি কম থাকায় জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে। সরকার থেকে উন্নত মানের বীজ দেয়া অব্যাহত থাকলে আগামীতে পাট চাষ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। ভৈরব প্রতিনিধি ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবিনের রিপোর্ট। চলতি বছর কিশোরগঞ্জের ভৈরবে তুষা ও কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে 10 থেকে 12 মণ পাট উৎপাদন হয়েছে। ৩,৮০০ টাকা থেকে শুরু করে ৪,১০০ টাকা মণ দরে পাট বিক্রি করতে পারায় খুশি চাষিরা। তারা বলছেন, বিঘা প্রতি 10 থেকে 12,০০০ টাকা খরচ করে পাট বিক্রি হচ্ছে 40 থেকে 50,০০০ টাকায়। পাটের বাম্পার ফলন ও বাজারে আশানুরূপ দর পাওয়ায় খুশি চাষিরা। তবে এবছর পানি কম থাকায় জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ফলন হয়েছে, খুব সুন্দর ফলন, এবারের বীজ খুব ভালো। ফলন ভালো হয়েছে, বাজার লিডও ভালো। পাটের মন আছে 4,000 টাকা, 4200 মন বর্তমানে বাজারে। আমরা কৃষকের মন খুশি। একখানে তো আপনি মনে করেন 10,000 টাকা বেতন জমা 40,000। এবছর উন্নত জাতের পাট বীজ বিতরণ করে কৃষি বিভাগ। প্রতি বছর এমন সুযোগ অব্যাহত থাকলে পাটের আবাদ আরও বাড়বে আশা কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা সার্বক্ষণিক কৃষকদেরকে রোগবালাই এবং পোকার আক্রমণ এই বিষয়ে সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবছর ভৈরবে 442 হেক্টর জমিতে তুষা ও কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে। সময় সংবাদ, ভৈরব। চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং এবং ভূতুড়ে বিলের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের শান্তি মোড়ে জড়ো হয় ছাত্র জনতা। এ সময় বাজারে হারিকেন না পেয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। প্রায় আধা ঘন্টার এই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা ভূতুড়ে বিল আদায় বন্ধ করে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। রাজধানীর শাহজাদপুরে পুরনো সীমানার দেয়াল ধসে প্রাণ গেছে 4 বছরের শিশু মাহিদের। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে আরও 2 শিশু। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ভাটারা থানার শাহজাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বাসার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ রাস্তার পাশে থাকা একটি পুরনো সীমান্ত দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মাহিদ সহ আরও 2 শিশু। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে মাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুরানো দেওয়াল ভাঙ্গা ওর গাড়ির উপরে পড়ছে, 3 জন আহত হয়েছে, 2 জন আছে, আমার ছেলে নিহত হয়েছে। আমার অভিযোগ হলো যে বাড়ির দেওয়ালটা পড়ছে ওই বাড়িওয়ালার প্রতি অভিযোগ। ওনাকে অনেকবার বলা হয়েছে, ওনাকে অনেকবার কথা বলা হয়েছে। উনি পুরান বাড়িতে কাজ করতে আছে, যে দেওয়াল ভাঙ্গা করার কথা ছিল উনি করে নাই সেটা। ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় কম্পিউটার দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বাসা থেকে দোকানে যাওয়ার পর রাব্বির ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নতুন বাজার কুমারপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত হলে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামে 2 শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় অসাবধানতাবশত খনন করা পানি ভর্তি গর্তে পড়ে যায় মোহাম্মদ কায়সার ও মোহাম্মদ নূর হোসেন। পরে মৃত 2 শিশুকে উদ্ধার করা হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পুকুরে গোসল করতে নেমে কাদায় আটকে ডুবে যায় সুমন হোসেন। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাদারীপুরের হাট বাজারগুলোতে দেশি মাছের সরবরাহ কমেছে। নদ নদী ও সাগরের মাছের সরবরাহ থাকলেও বেড়েছে দাম। শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়তে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে চলেছে তার কাছে। সঞ্জয়, যদি 1 সপ্তাহ এবং 15 দিনের পরিসংখ্যান বলা হয় তাহলে কিন্তু মাদারীপুরের যে পাইকারি হাট বাজার এবং পাশাপাশি যে পাইকারি মাছের আড়ত রয়েছে সেখানে কিন্তু দেশীয় যে মাছ সেটির কিন্তু ব্যাপক সংকট দেখা দিয়েছে। অর্থাৎ আমরা কথা বলেছিলাম, এখানকার যে আড়তদার সমিতির লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে যে নদ নদীর যে মাছ সেই মাছের কিন্তু যে সংকট সেটি কিন্তু কিছুতেই কাটছে না। সেক্ষেত্রে পাইকাররা বলছেন যে কারেন্ট জাল ব্যবহার করার কারণেই কিন্তু এই যে দেশীয় যে মাছ সেটি কিন্তু বিলুপ্তের পথে এবং অন্যান্য মাছ বিশেষ করে কুয়াকাটা থেকে বেশ কিছু সাগরের মাছ আসে, সেই মাছের কিন্তু ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1000 টাকার উপরে সব ধরনের কিন্তু এই মাছের দাম বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া যে আমরা দেখেছি যে চাঁদপুর থেকে চাঁদপুরের যে মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদী থেকেও কিন্তু বেশ কিছু ইলিশ মাছও সরবরাহ করা হয় এই পাইকারি মাছের আড়তে। সেখানে কিন্তু প্রকার ভেদে অর্থাৎ 1500 থেকে 3000 টাকা পর্যন্ত কিন্তু এই ইলিশ মাছ বিক্রি হচ্ছে। সব কিছু আসলে এই যে ঊর্ধ্ব দামের মাছের যে ঊর্ধ্ব দাম বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে ক্রেতারা কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন যে প্রশাসন যদি একটু নজরদারি করে তাহলে কিন্তু যে মাছের যে দাম সেটি কিন্তু কমার সম্ভাবনা রয়েছে বলে ক্রেতারা বলছেন এবং নিয়মিত বাজার মনিটরিং করার যদি যায় তাহলে কিন্তু ক্রেতারা খুব অল্প দামে মাছ কিনতে পারবেন বলে আমাদেরকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে পাইকারি হাট বাজারে যে মাছের আড়তে যে মাছের দেশীয় মাছের সংকট সেখান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে। বিভিন্ন ধরনের সবজি জমজমাট বেচাকেনা মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী হাটে। সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ, যে বেগুন, লাউ এবং কি বিভিন্ন ধরনের পেঁপে সহ বটবটি অনেক সবজি আসলে উঠেছে এই মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী হাটে এবং বেচা কিনাও একদম ভোর থেকে এখন পর্যন্ত চলছে। সপ্তাহ ব্যবধানে সরবরাহ প্রায় 5 থেকে 7 টাকা পর্যন্ত দর কমেছে। এই মুহূর্তে এখানে বেচা কিনা হচ্ছে ভেন্ডি যাচ্ছে 28 থেকে 30 টাকা প্রতি কেজি। ধুন্দুল এখানে বেচা কেনা হচ্ছে, এখানে বেগুন বেচা কেনা হচ্ছে 55 থেকে 60 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা। শসা বেচা কেনা হচ্ছে 18 থেকে 20 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। লাউ প্রতি পিস এখানে বেচা কেনা হচ্ছে 20 থেকে 25 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। আকার ও প্রকার ভেদে লাউ কিন্তু কম বেশি যাচ্ছে। চিচিঙ্গা এখানে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। কাঁচা পেঁপে 14 থেকে 15 টাকা এখানে বেচা কেনা হচ্ছে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ধুন্দুল এখানে বেচা কেনা হচ্ছে প্রতি কেজি 30 থেকে 35 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। বটবটি এখানে বেচা কেনা হচ্ছে 40 থেকে 45 টাকা প্রতি কেজি। সপ্তাহ
সপ্তাহে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শাক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে লাল শাক, ডাঁটা শাক, কুমড়ো শাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক আমরা এখানে দেখেছি এবং বিষমুক্ত শাক এখানে 5 থেকে 7 টাকা দরেই কিন্তু বিভিন্ন আটি হিসাবে এখানে শাক বিক্রি হচ্ছে। আর এই হাটটিতে প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকার বিভিন্ন শাকসবজি বেচাকেনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে। দক্ষিণ কোরিয়ায় সরকারি ব্যবস্থায় যাওয়া ইপিএস কর্মীদের কাছ থেকে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত জামানত নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সরকারি জনশক্তি সব রপ্তানি সংস্থা বোয়েলসেলের বিরুদ্ধে। এ প্রথা বাতিলের দাবি জানিয়ে সিউলের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে বোয়েসেল বলছে দেশটির মানব সম্পদ উন্নয়ন সংস্থা এইচআরডি কোরিয়ার সিদ্ধান্তেই বাংলাদেশি কর্মীদের কাছ থেকে নেওয়া হচ্ছে জামানত। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। লটারি, ভাষা পরীক্ষা ও বাছাই সহ কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান প্রবাসী বাংলাদেশিরা। তবে সরকারি ব্যবস্থায় কোরিয়া যাওয়ার আগেই এইসব ইপিএস কর্মীর কাছ থেকে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানি সংস্থা বোয়েসেলের জামানত আদায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কোরিয়া যাওয়ার পর কোনো কর্মী কর্মস্থল পরিবর্তন করলে তার জামানত বাজেয়াপ্ত হবে, এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বোয়েসেলের বিরুদ্ধে। প্রবাসীদের দাবি, কর্মস্থল পরিবর্তন কোরিয়ার শ্রম আইনে বৈধ হওয়ায় এ ধরনের জামানত প্রথা শ্রমিকদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কোরিয়ান সরকারি যেখানে 3 বার চাকরি চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, সেই জায়গার ভিতরে বোয়েসেল এটাকে নিষেধ করতে পারে না বা এক প্রকার জুলুম করতে পারে না। ইপিএস আওতাধীন যে কোনো দেশ আছে, কোনো দেশেই এই জামানত প্রথা নাই। এটা একটা অযৌক্তিক। একজন শ্রমিকের কাছ থেকে টাকা নিয়ে সেটা কোম্পানি পরিবর্তনের জন্য নিষেধ করে, এটা আমার কাছে মোটেও বোধগম্য নয়। এই জামানত প্রথা বাতিলের আহ্বান জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। কোরিয়ান শ্রম মন্ত্রণালয়ে আমরা এটা কেস আকারে এটা জমা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওরা কাজ শুরু করে দিছে। অচিরেই জামানত প্রথা ইনশাল্লাহ নাই হওয়ার ব্যবস্থা আমরা করতেছি। এদিকে বোয়েসেল জানিয়েছে এইচআরডি কোরিয়ার সিদ্ধান্তেই জামানত নেওয়া হচ্ছে। কোরিয়ার শ্রম মন্ত্রণালয় নির্দেশনা দিলে এই প্রথা বিলুপ্ত করা হবে। এইচআরডি কোরিয়ার নির্দেশনা অনুযায়ী বোয়েসেল জামানতটা গ্রহণ করে। কোরিয়া যদি এই অভিযোগ আসে এবং কোরিয়ার এমপ্লয়মেন্ট এবং লেবার মিনিস্ট্রি যদি এ বিষয়ে উদ্বিগ্ন হয় এবং আমাদের কোনো নির্দেশনা দেয় যে জামানত নেওয়া যাবে না, ঠিক আছে, আমরা জামানত নেব না। দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে জামানত বা গ্যারান্টি অর্থের বিষয়ে করা অভিযোগ বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের 5ম দিন গড়ালেও থেমে নেই উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে শত চ্যালেঞ্জ উপেক্ষা করে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। এখনও নিখোঁজ 377 জন, আহত হয়েছেন 3824 জন। এদিকে দুর্যোগ মোকাবেলায় $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। গেল সোমবার আঘাত হানা ভূমিকম্পে দেশটির পেরেইরার 8তলা দিয়েবেনি হোটেলটি পুরোপুরি ধসে পড়ে। সেখান থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকতে পারেন এমন আশায় রাত দিন অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। এটি শুধু পেরেইরার গল্প নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের কালি শহরও। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিট ও লোহার রডের স্তূপ। ধ্বংসাবশেষ দ্রুত সরাতে সারিবদ্ধভাবে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও পানি ও খাবার দিয়ে তাদের সহায়তা করছেন।
কলম্বিয়া দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ হয়েছেন, আহত ৩,৫০০-এর বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পেরেইরার কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এদিকে ভূমিকম্পের পর কাছের পুরাসে আগ্নেয়গিরির সক্রিয়তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে সেখানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের পর মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের জরুরি তহবিল থেকে কলম্বিয়াকে $50 লাখ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সংকটাপন্ন মানুষের জন্য প্রায় 10 টন মানবিক সহায়তা পাঠিয়েছে চিলি সরকার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, স্বাস্থ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন মানবিক সংস্থা। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রয়োজনও যাচাই করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি এই অবস্থানে বাড়ছে সামরিক সংঘাতের পাশাপাশি বিশ্ব জ্বালানি ও বাণিজ্য নিয়ে উদ্বেগ। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। তার দাবি, পারস্য উপসাগরে মিত্রদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ব্যর্থ হয়েছে। তাই মার্কিন সামরিক নিশ্চয়তার বাইরে হরমুজকে ঘিরে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা চায় ইরান। এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। এবার হরমুজ নিয়ে একই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না বলে সাফ জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্যাঙ্কারটি ডুবে গেলে বা ভেঙে গেলে এর পুরো তেল ছড়িয়ে পড়ে নজিরবিহীন পরিবেশ বিপর্যয় তৈরি হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিমুল, সেটা বলা যায় যে বাংলাদেশ দল গতকালকে যে ধারাবাহিকতা যেখানে আসলে শেষ করেছে সেখান থেকেই শুরু করেছেন তানজিদ হাসান তামিম, যিনি কিনা দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলছেন। প্রথমটি আসলে পাকিস্তানের বিপক্ষে ছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে, এবং এই ম্যাচে তিনি কিন্তু এরই মধ্যে 50 তুলে নিয়েছেন। মমিনুল হক রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তার সঙ্গে, এবং তিনিও কিন্তু 50-র দ্বার প্রান্তে রয়েছেন। বলা চলে যে এই জুটিটা যদি আরও লাঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকটা বড় সংগ্রহের পথে বাংলাদেশ যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হবে। একটু বলি, যদি গতকালকের দিনের খেলা শেষে আসলে স্টিভেন স্মিথ একটা কথা বলছেন যে উইকেটটা ট্রিকি,
কিন্তু আসলে আমরা দেখছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণভাবে কিন্তু ব্যাট করে যাচ্ছেন। অনেকে আসলে আলোচনা করেছিলেন বাংলাদেশ যে ভালো খেলেছে এই জিনিসটাকে আসলে ঢাকতে উইকেটের দোহাই দিচ্ছেন স্টিভেন স্মিথ। তবে এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ আসলে বা উইকেটের আসলে দোহাই দেওয়ার কোনো কিছু নেই। এই উইকেটে ব্যাটটা কিন্তু দারুণভাবে করা যায়। পাশাপাশি একটু বলতে চাই যে ওয়েদারের বিষয়টি, ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার রয়েছে, যে কারণে আসলে ব্যাটসম্যানরা ভালো একটা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা কিন্তু অলরেডি পাচ্ছেন। আমরা দেখেছি অস্ট্রেলিয়া দল ওয়েবস্টারকে দিয়ে শুরু করেছে আজকের সকালটা, তারপরে কিন্তু 3 পেসারই এসেছেন, স্টার্ক, প্যাট কামিংস, কিন্তু খুব বেশি যে কেউই সফলতা পাচ্ছেন বা খুব বেশি পরাস্ত করছেন তেমনটা আমরা দেখছি না। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্টের এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ডারউইন থেকে। টপ অ্যান্ড টি-20 সিরিজে ভালো করে জাতীয় দলে ফিরতে চান শামীম পাটোয়ারি। সিরিজে অংশ নিতে আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। গত 2 আসরে ব্যর্থতা নিয়ে ফিরলেও এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। দীর্ঘ ক্যাম্প ও মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলায় দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট শামীম। হাস্যোজ্জ্বল বাংলাদেশ এইচপি দল, মধ্যমণি মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অ্যান্ড টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে ফটো সেশনের চিত্র এটি। দলের দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে মাহমুদুল্লাহর। এই সিরিজটিতে আগের 2 আসরে একবার ফাইনাল খেলা হলেও শিরোপা না পাওয়ায় হতাশা নিয়ে ফেরে দলটি। এবার আর খালি হাতে ফিরতে চায় না ইরফান শুক্কুর বাহিনী। প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লাল সবুজের প্রতিনিধিরা। লম্বা সময় অনুশীলন ক্যাম্পের পাশাপাশি মালয়েশিয়ার বিপক্ষে খেলা 2টি প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস করছে তারা। আমাদের তো ক্যাম্প অনেকদিন ধরে ক্যাম্প হয়েছে, সো আশা করছি যে অনেক ভালো প্রস্তুতি হয়েছে। আমরা সবাই মানে এইসব ধরনের টুর্নামেন্ট খেলার জন্য প্রিপেয়ার্ড আমরা। এবারও স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। অফ ফর্ম কাটিয়ে ন্যাশনাল টিমের রাডারে ফেরার বড় সুযোগ এটা, যা লুফে নিতে চান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে জায়গা না পাওয়া শামীম। যেহেতু আমি এখন ন্যাশনাল টিমের বাইরে, আমার টার্গেট থাকবে যে ভালো করে আমি আবার কামব্যাক করা। আমার রোলটা তো আমি ফিনিশিংয়ে, আমি 6-এ খেলি, যেহেতু আমার ফিনিশিং রোল। অবশ্যই টিমকে জেতানো মেইন কাজ আমার, সো ওইখানেই আমার ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট। এইচপির গন্তব্য অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে মাইটি অজিদের বিপক্ষে নতুন ইতিহাস লেখার চেষ্টা জাতীয় দল। টপ অ্যান্ড টি-20 সিরিজের প্রথম আসরে খেলেছিলেন শামীম। পূর্ব অভিজ্ঞতা থাকায় বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। ডারউইনে উইকেট অনেক ভালো, সো ওইখানে অনেক ফ্রেন্ডলি। টি-20 যেভাবে হয় ভালো উইকেট ওইখানে। আমি তো ওইখানে খেলছি, আমি ফার্স্টবার আমি খেলছি, সো ওইখানের উইকেট অনেক ভালো। সো আশা করছি আমরা ভালো ক্রিকেটটাই খেলব। 21 আগস্ট থেকে ডারউইনে শুরু হবে আসর। বাংলাদেশ এইচপি দল তো আছেই, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নিউজিল্যান্ড এ দল। এছাড়া নেপাল জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও 6টি দল খেলবে এই টুর্নামেন্টে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া মৌসুমে সবার আগে দল বদল সারল মোহামেডান। ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে চেপে উৎসবমুখর পরিবেশে বাফুফে ভবনে গিয়ে ফুটবলার রেজিস্ট্রেশন করে সাদা কালোরা। শেষ মুহূর্তে আনিসুর রহমান জিকোকে দলে ভিড়িয়েছে তারা। আগামী মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের প্রত্যাশা ফুটবলারদের। আর মোহামেডানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় ক্লাব কর্তারা। ঢাকঢোল, নাচ গানে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে উৎসবের আমেজ। উপলক্ষ ঘরোয়া লিগের আগামী মৌসুমের দল বদল। রাজনৈতিক পালাবদলে জৌলুস ফেরার সঙ্গে নিজেদের পুরনো রেওয়াজ আবারও ফিরিয়ে এনেছে মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। ঘোড়ার গাড়িতে চড়ে মতিঝিলের ক্লাব পাড়া ঘুরে বাফুফে ভবনে এই মৌসুমে সবার আগে দল বদল সারতে আসে সাদা কালোরা। প্রতি মৌসুমের আগে দল গোছাতে হিমশিম খাওয়া মোহামেডান এবার বিগ বাজেটের দল গড়েছে। রেজিস্ট্রেশন করা 33 জনের মধ্যে 11 জনই জাতীয় দলের। এছাড়া বিদেশি কোটায় পুরনো সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সান্ডে ও টনিকে ফিরিয়ে এনেছে ক্লাবটি। শেষ মুহূর্তে দলটির সংযোজন আনিসুর রহমান জিকো। সবকিছু মিলে একটা ব্যালেন্স একটা টিম হয়েছে। আমরা অ্যাজ এ প্লেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ট্রফি ছুঁয়ে দেখা। একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি তাহলে আশা করি আমরা এবার 3টা শিরোপাই গড়ে তুলতে পারবো বলে আশা করতেছি। বিগত সরকারের অধীনে মোহামেডানের প্রতি অন্যায় হয়েছে বলে জানান ক্লাবটির সভাপতি বরকতুল্লাহ বুলু। এদিকে মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় ক্লাবটির পরিচালকরা। আগামী মৌসুমে ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা জেতার প্রত্যাশা তাদের। 17 বছর এই ক্লাবের প্রতি বিমাতার সুলভ আচরণ করা হয়েছে, যার কারণে এই ক্লাব তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ
এই 2026 থেকে শুরু হয়েছে মোহামেডান ক্লাবের আবার নতুন যাত্রা। এই যাত্রায় মোহামেডান ক্লাব তার লক্ষ্যে পথে পৌঁছে যাবে। আমরা আমাদের চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য আল্লাহ উপরে আছে। প্লেয়াররা সুস্থ থাকলে ভালো খেললে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন টিম করেছি, চ্যাম্পিয়নের মতো আমরা খেলতে পারবো। আমি আশা করবো আমাদের ফুটবল যারা আছেন ওনারা আপনাদের সেরাটা দিয়ে আমাদের মহামেডানের সেই পুরানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো। আমরা আশা করি আগামীতে যে ফুটবল দল আমরা গড়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে এই ফুটবল মৌসুম হবে মোহামেডান স্পোর্টিং এর ইনশাআল্লাহ। দলবদল সারলেও এখনো কোচ সিলেক্ট করেনি মোহামেডান। দ্রুত অনুশীলন করার লক্ষ্যে প্রো লাইসেন্সধারী একজন কোচ আনতে চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা প্রো লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। এদিকে দলবদলের সময়সীমা বাড়িয়েছে বাফুফে, তবে এবারও সাফ কোটায় কোনো ফুটবলার নেয়নি মোহামেডান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছাই নেই পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির। সুপার কাপ খেলা দেখতে গিয়ে তিনি জানান, ডেমবেলে ওলিসেদের প্রেসিডেন্ট হিসেবে ভালোই আছেন, আপাতত এই দায়িত্ব উপভোগ করছেন। সেই সঙ্গে ফরাসি ক্লাবটির সভাপতি হিসেবে থাকতে চান খেলাইফি। এক সিদ্ধান্তেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিওর ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্বে একক আধিপত্য ছেদ পড়েছে। চতুর্থবারের মতো সভাপতি হওয়ার জন্য স্বপ্ন বুনছিলেন ইনফান্তিনিও, তখনই এক ভুল করে বসলেন তিনি। বিশ্বকাপ সহ ফিফার বড় বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন সভাপতি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিফার সহযোগী দেশগুলোর সমর্থন জোগাতে থাকেন তিনি। তবে বেঁকে বসেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বাকি দেশগুলোকে নিয়ে ফিফার প্রতি অনাস্থা প্রকাশ করেন। সেই সঙ্গে ইনফান্তিনিওকে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের নতুন কোম্পানি তৈরির পরিকল্পনা থেকে সরে আসতে আহ্বান জানান। আর সেটা না হলে কংগ্রেস ডেকে অনাস্থার ভিত্তিতে ইনফান্তিনিওকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও আটতে থাকেন সেফেরিন। এই আলোচনার মাঝে প্রশ্ন উঠেছিল, 56 বছর বয়সী ফিফা সভাপতি যদি পদ হারান তাহলে নতুন দায়িত্ব নেবেন কে? এই প্রশ্নের উত্তর মিলিয়ে রেখেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইনফান্তিনিওর পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে দেখতে চেয়েছিল উয়েফা। খেলাইফি ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় তারা। পিএসজি প্রেসিডেন্ট ছাড়া কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট চেয়ারম্যান এই কাতার ধনকুব। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। উয়েফা নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক দেশের সম্প্রচার সত্ত্বের অধিকারী প্রতিষ্ঠান বিইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান খেলাইফি। তাই তো কাতারি প্রভাবশালী ব্যক্তি নাসের আল খেলাইফিকে দাঁড় করাতে চাইছেন ইউরোপিয়ান ফুটবলের কর্তারা। তবে গুঞ্জনের মাঝে মুখ খুলেছেন ফরাসি ক্লাবটির সভাপতি। উয়েফা সুপার কাপে পিএসজি বনাম অ্যাস্টন ভিলার ম্যাচ দেখতে যান তিনি। সেখানে তিনি জানান, আপাতত ফিফা সভাপতি হওয়ার তার কোনো ইচ্ছা নেই। Very happy to be president of Paris Saint-Germain and I'm happy to continue. মরক্কোয় 2027 সালের মার্চে ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনফান্তিনিওর বিরুদ্ধে নির্বাচনে লড়তে চাইলে চলতি বছরের 18 নভেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে রংপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই আয়োজনে স্কেটিংয়ের প্রাথমিক কৌশল শিখছেন শিক্ষার্থীরা। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখান থেকে উঠে আসবে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। হাতে স্কেটিং জুতা, চোখে নতুন কিছু শেখার স্বপ্ন। প্রশিক্ষকের নির্দেশনায় স্কেটিংয়ের প্রাথমিক কৌশল রপ্ত করছেন স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যেন শিক্ষার্থীদের মিলন মেলা। কারো হাতে স্কেটিং জুতা, কেউ আবার প্রথমবারের মতো চাকা লাগানো জুতায় ভারসাম্য রাখার চেষ্টা করছেন। প্রশিক্ষকের নির্দেশনায় ধীরে ধীরে শিখছেন স্কেটিংয়ের নানা কৌশল। আনন্দ আর উৎসাহে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। আমি
এক্সট্রা কারিকুলাম করতে সবসময় খুব পছন্দ করি। যখন আমার বোন টেবিল টেনিস খেলে, সো ওখান থেকে যখন শুনলাম যে একটা সার্কুলার আসছে, সো আম্মু আমাকে নোটিস করলো আর আমি এখানে আসলাম। ট্রেনাররা অনেক ভালো করে শেখাইতে পারে, আমরা পড়ে গেলে আমাদেরকে তুলতে হেল্প করে। অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছি, আমি কোনোদিনও স্কেটিং করিনি এবং যতটুকু শিখবো সেটা যেন ভবিষ্যতে কাজে লাগে। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ায় খুশি কোচ ও অভিভাবকরাও। তাদের প্রত্যাশা, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মেয়েরা খেলাধুলায় আরও বেশি উৎসাহিত হবেন। মহিলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আমাদের সন্তানরা অবশ্যই এই প্ল্যাটফর্ম ধরেই সামনের দিকে আগাবে। রংপুর বিভাগে যেহেতু স্কেটিং খেলাটার কোনো প্রচলন নাই এই জেলাতে, রংপুর জেলাতে, তো সেক্ষেত্রে এনারা এটার উপর একটা উদ্যোগ নিছে যে আজকে থেকে এটার একটা শুভ উদ্বোধন করলো। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই 3 দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখান থেকেই উঠে আসবে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়। এটিকে স্পোর্টস হিসাবে নিতে হবে, গেম হিসাবে নিতে হবে। এটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়, আঞ্চলিক প্রতিযোগিতা হয়, তো এখান থেকে ভালো মতো শিখতে হবে। এইটা যেন অব্যাহত থাকে এই আশা করব। স্কেটিং এর মতো নতুন খেলায় স্কুল পর্যায়ের মেয়েদের সম্পৃক্ত করার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত প্রশিক্ষণ আর অনুশীলনের সুযোগ পেলে রংপুর থেকেই তৈরি হবে জাতীয় পর্যায়ের দক্ষ স্কেটার। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব জল্পনা কল্পনার অবসান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা, নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। ভারতকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম। অনুমোদন নিয়ে প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। এবং গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানা, উৎপাদন নেমে এসেছে তলানিতে। ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা, চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাসমিলা খান। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।